আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মডাল ভার্ব নিয়ে প্র্যাকটিস করব। আজকের ক্লাসটা বরাবরের মতো অবশ্যই আপনাদের সবার কাছে খুব সহজ লাগবে, খুব ইম্পর্ট্যান্ট বটে। অল্প সময় শেষ করে ফেলতে পারবো যদি আপনি এই মডাল ভার্বের বেসিক ক্লাসটা করে ফেলেন, তবেই আপনার জন্য আজকের ক্লাসটা খুব সহজ লাগবে। এবং আমি বলেছিলাম বেসিক ক্লাসেও ভাই, এই টপিকটা খুব সোজা, একটা অবহেলিত টপিক। এখান থেকে প্রশ্ন আসে, আমাদের স্টুডেন্টরা অনেকাংশে গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আনসার করে এবং করতে হয় বটে। তবে কিছু জায়গা আছে যেখানে আমরা লজিক্যাল কনক্লুশন বলেছিলাম, বাক্য বুঝে পড়েই আনসার করতে হবে। ফলে আশা করছি যারা বেসিক ক্লাসটা করে এসছেন খুব সহজ লাগবে। ভাই শুরু করি। প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, দুটো প্রশ্নই ঢাকা ইউনিভার্সিটিতে আসা, কারেকশন, আরেকটা হলো নর্মাল কোয়েশ্চেন। কঠিন প্রশ্ন হওয়ার কথা না, আপনি একটু চিন্তা করতে পারেন, দেন আমার সাথে ম্যাচ করেন। দেখেন ভাই, উত্তর হবে, আমরা জানি বি ইউজ টুর পর আইএনজি হয়। যদি সাবজেক্টটা ব্যক্তি হয়, বি ইউজ টুর পর কী হয়? আইএনজি হয়। তাহলে দেখেন হি ইজ ইউজ টু ওয়ার্কিং হইল না, হি ইউজ টু আবার ওয়ার্কিং হয় না, হি হ্যাজ ইউজ টু নামে কোনো এক্সপ্রেশন আমরা জানি না। ইউজ টু অর্থ এখানে অভ্যস্ততা। তাহলে ইউজ টু একটা বি ভার্ব আছে, সাবজেক্ট ব্যক্তি, তারপর ভার্বের সাথে কী হবে? আইএনজি হবে। মানে হি ইজ ইউজ টু ওয়ার্কিং হার্ড, মানে সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত, এখনও তার অভ্যাসটা আছে। দেন দুই নম্বর বাক্যটা আমরা অনেক জায়গায় পেয়েছি, দ্য পুয়ার ম্যান সেইড, গরিব মানুষটা বলল কি? আই উড রাদার স্টার্ভ দেন ব্যাগ। ওই যে দেন আছে, আমরা উড রাদারের সাথে দেন লাগে আমরা জানি, আর কোনোটার সাথে কি দেন লাগে এখানে? এই তো, মানে আমি বরং মানে না খেয়ে থাকবো, তবু আমি ভিক্ষা করব না। খুব ভালো অভ্যাস। আমরা এই জন্য পথে ঘাটে চলতে ফিরতে যারা ভিক্ষা করা ছাড়া ছোটোখাটো বিজনেস করে, যদি আমাদের মানে অল্প প্রয়োজন হয়, তাদের কাছ থেকে নিলে মনে হয় আমাদের সব বেশি হবে, তাই না? কামিং ব্যাক, 3-4, পিপল ড্যাশ বিলিভ দ্যাট দ্য ওয়ার্ল্ড ওয়াজ ফ্ল্যাট। দেন আরেকটা কারেকশন মোডের কোয়েশ্চেন, এটা রিপিটেড, অনেকবার পাবেন আজকের ক্লাসের অনেকগুলো কোয়েশ্চেন রিপিটেড, শুধু শব্দ এদিক ওদিক হয়েছে। ভাই বলেছি আপনাদেরকে, বলবো আবারও, সেটা হলো আপনি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন বুঝে বুঝে পড়েন, বেসিকটা ক্লিয়ার করে। আপনি পরীক্ষা প্রশ্ন 100% কমন পাওয়ার চান্স আছে। গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা যেহেতু বলছি, ভোকাবুলারিও কমন পড়ে, তবে সে অ্যাগেইন বুঝে বুঝে পড়তে হবে। আপনি হুবহু কমন পাবেন, অথবা এই প্যাটার্নটা ধরে আপনি প্রশ্ন কমন পাবেন। ফলে আপনি বুঝে পড়লে আপনি বিপদ মুক্ত থাকবেন। আর মুখস্থ করে ফেললে ভাই এটা ভেজাল। এবং বুঝে পড়লেও ভাই, বুঝে কিন্তু একবার পড়লেই বোঝা শেষ হয়ে যায় না, এটা বারে বারে একটু পড়ার প্ল্যান রাখবেন। মানে আপনি এই কোশ্চেনটা 5 বার না পড়ে এটারে একবার পড়া দিয়ে রেখে যান, দুদিন পর আবার একটু এই টপিকটা রিভিউ করেন, তাতে আপনার জন্য মানে ইজি হবে বিষয়টা। আসেন, উত্তর হবে ভাই, পিপল ইউজ টু বিলিভ, মানুষ বিশ্বাস করতো যে পৃথিবীটা গোলাকার, নাকি ফ্ল্যাট মানে কি সমতল, এমন একটা বিষয়কে রেফার করছে। তাহলে দেখেন ভাই, মানুষ বিশ্বাস করতো, সে হলে বি ইউজ টু, মানে আমরা এম, ইজ, আর এগুলো ইউজ টু দিয়ে যখন বুঝি বর্তমানের অভ্যাস বোঝায়, আর শুধু ইউজ টু হলে অতীতের অভ্যাসকে বোঝায় বা অতীতের কোনো একটা ফিলিংসকে বোঝায়। এখানে বিলিভ বলছে, মানুষ বিশ্বাস করতো। দেন আমরা জানি প্রেফার একটা ভার ভাই, তারপরে টু লিখতে হয়, তবে টু অর্থ কিন্তু THAN, দেন। যেহেতু THAN দেন, আগে যা হবে, দেনের আগে যা হবে, পরও তা হবে। ফলে দেখেন এখানে আই প্রেফার রাইটিং টু রিডিং, আর কোথাও না আই প্রেফার রাইট রিড। আই প্রেফার রাইট তো লেখা যাবে না, কারণ প্রেফার একটা ভার্ব, আর একটা ভার্ব আসলে তারে আমরা কিছু একটা বানাইতে হবে। প্রেফার রাইটিং টু রিড হয় না, প্রেফার রাইট টু রিডিং হয় না, ফলে আই প্রেফার রাইটিং টু রিডিং, মানে আমি পড়ার চেয়েও লিখাটাকে বেশি পছন্দ করি। দেন 5-6, এখন রাজশাহীতে আসা দুটা কোশ্চেন, সহজ কোশ্চেন ভাই, আমার মনে হয় খুব সহজে পারবেন আপনারা। আই এম ইউজ টু আছে ভাই ড্রাইভিং, আই এম ইউজ টু ড্রাইভিং অন দ্য লেফট, আই এম ইউজ টু ড্রাইভিং অন দ্য লেফট, এই যে বি ইউজ টু, তারপর ভারতের সাথে আইএনজি, সাবজেক্টটা ব্যক্তি, খেয়াল রাখেন। অ্যান্ড দেন আই ড্যাশ রেদার গো বাই বাস, তাহলে রেদারের সাথে কোন ওয়ার্ডটা এখানে বসে? আই উইল রেদার না শুড রেদার না মাইট রেদার না উড রেদার? ভাই উড রেদার একটা মডেল আমরা পড়েছি, আই উড রেদার গো বাই বাস। দেন 7 নম্বর কোশ্চেনটা বিশেষ পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায়, বিশেষ পরীক্ষায় এই মোডের প্রশ্ন 2বার আসছে। এরপর একটা পড়েন ইম্পর্টেন্ট কোশ্চেন, এরপরটাও বুঝে বুঝে পড়তে হবে আপনার বাক্য। আসেন ভাই, টুরিস্ট আছে সাবজেক্ট, তারপরে বেটার ইন হ্যাড গেট নামে কোনো এক্সপ্রেশন দুনিয়াতে পাবেন না। হ্যাড বেটার টু গেট, হ্যাড বেটার ভাই মোডাল অক্সিলারি, তারপর ভার্বে বেশ্রম হবে, বেশ্রম মানে হলো ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না, ফলে বি নাম্বার লিখবেন না। সি নাম্বার হ্যাড বেটার গট লিখবেন না, হ্যাড বেটার গেট। তাহলে টুরিস্ট হ্যাড বেটার গেট দ্যার রিজার্ভেশনস ওয়াইল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ফ্লাই টু কক্সেস বাজার, মানে যদি তারা কক্সেস বাজারে ভিজিট করতে চায়, তাদেরকে আগে থেকেই বুক করে রাখতে হবে রুম টুম, রিজার্ভেশন যেটাকে বলি আমরা।
দিস ডিফারেন্সেস বিটুইন দ্য টু ফটোগ্রাফস, মানে দুটা ছবির পার্থক্যগুলো ড্যাশ উইথ দ্য হেল্প অফ দ্য কম্পিউটার প্রোগ্রামস, মানে কম্পিউটার প্রোগ্রাম দ্বারা এই দুটা ছবির পার্থক্য কি করা যেতে পারে, কুড হ্যাভ বিন রিমুভ, করা যেতে পারত। মানে পেসিভ মুড লিখবেন, দেখবেন ফটোগ্রাফি তো আর নিজে রিমুভ করবে না, ফলে পেসিভ মুড লাগবে, খুঁজবেন পেসিভ মুড লাগবে, এবং করা যেতে পারতো। আপনি যদি লেখেন শুড রিমুভ তো মিলে না ভাই, শুডের পর ভার্বের বেস ফর্ম লাগে, হ্যাভ টু রিমুভ ভার্বের বেস ফর্ম লাগে, এই দুটো এমনি হয় না, এই দুটো নিয়ে আপনি চিন্তা করতে পারেন। মাস্ট বি রিমুভ অবশ্যই করা যাবে। এখন কম্পিউটার দিয়ে দুটো ছবির পার্থক্য কি বলতে পারি, পার্থক্য দূর করা নিশ্চিত যাবে না করা যেতে পারতো, আমরা কিন্তু নিশ্চিতভাবে কথাটা বলতে পারছি না, আমাদের ইঙ্গিত দিচ্ছে না, ফলে আমরা কুড হ্যাভ বিন রিমুভ নিব। কি দিস ডিফারেন্সেস বিটুইন দ্য টু ফটোগ্রাফস, দুটা ছবির কিছু পার্থক্য আছে, দুটা ছবির পার্থক্যগুলো কুড হ্যাভ বিন রিমুভ করা যেতে পারতো পেসিভ মুড এবং অতীতের কোনো একটা কাজ যেটা করা যেত বাট করা হয় নাই। খেয়াল আছে তো, কুড হ্যাভ ভিত্তির পড়েছিলাম, তাহলে কুড হ্যাভ বিন রিমুভড উইথ দ্য হেল্প অফ দ্য কম্পিউটার প্রোগ্রামস, কম্পিউটার প্রোগ্রামের সহায়তায়, বাট কম্পিউটার প্রোগ্রামের সহায়তা নিয়ে এই দুটা ছবির পার্থক্য তৈরি, মানে পার্থক্য দূর করা হয় নাই, এই জন্য আমরা কুড হ্যাভ ভিত্তি লিখলাম পেসিভ মোডে। দেন আই এম ইউজ টু, ইজি কথা ভাই, দেখেন ডিউ আসছে। দেন টু চেক অ্যাসিডিটি ওয়ান হ্যাড বেটার ড্যাশ, দেখেন কত প্রশ্ন, ইজিয়ার কোয়েশ্চেন, বললাম রিপিট হবে। আই এম ইউজ টু ড্রিঙ্কিং কফি ইন দ্য মর্নিং নাও, আমি সকালবেলা এখন কফি পান করতে অভ্যস্ত। টু চেক অ্যাসিডিটি ওয়ান হ্যাড বেটার, একটা মোটর লগ দিলি, তারপর ভার্বের বেসরম লাগবে ভাই, বেসরম কেবল একটা আছে, ইউজ লিটমাস পেপার। দেন আশা করি আপনারা ক্লিয়ার এই পয়েন্টটা। 11-12 আসেন, আই ড্যাশ টেক আ ট্যাক্সি, দেন আছে ভাই, দেন দিয়ে আপনি ক্লু পাবেন। এই জন্য বলি প্লিজ আপনি যখন গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউতে প্রশ্ন আনসার করছেন পূর্বাকরে একটা রিডিং দিয়েন, হ্যাঁ চিন্তা করেন এই ব্ল্যাঙ্কে কী হতে পারে, কিন্তু এই ব্ল্যাঙ্কে কী হতে পারে অপশন না পড়ে আগে আই ব্ল্যাঙ্ক ড্যাশ টেক আ ট্যাক্সি দেন ওয়াক হোম, আপনারা কিন্তু এখানে হেল্প করবে দেন শব্দটা, কারণ দেন শব্দের সাথে একটা এক্সপ্রেশন এখানে লাগবে, শেল রেদার, উড রেদার, শুড রেদার, ভাই আপনি নিশ্চিত পারেন। পাশাপাশি বাক্যটাও রিডিং করেন, ওয়াক হোম, ওয়াক টু হোম লিখবেন না, মানে ওয়াক হোম মানে বাড়িতে হাইটে যাওয়া, এটাকে রেফার করছে। হোম শব্দের আগে আমরা প্রিপারেশন লিখি না, আমরা জানি তাই না, মানে কোথাও যাওয়া, মানে আই এম গোয়িং টু হোম লিখি না, আই এম গোয়িং হোম। আর এরপরটা তো নিশ্চয়ই পারার মতো কোয়েশ্চেন, তাহলে আই উড রাদার টেক আ ট্যাক্সি দেন ওয়াক হোম। দেন মানে কি, ওয়াক হোম মানে হলো আমি বরং একটা ট্যাক্সি দিয়ে বাড়িতে যাবো, হাইটা বাড়ি যাওয়া হচ্ছে, এটা বোঝাচ্ছে। তাহলে আই উড রাদার ডাই দেন বেগ, মানে আমি মরে যাবো কিন্তু ভিক্ষা করবো না, এটা বোঝাচ্ছে। আমরা ওই যে ডিউতে এসেছিল প্রথম দিকের প্রশ্নটার মতো। আসেন 13-14, উই ওয়েন্ট টু রাজশাহী লাস্ট মান্থ টু সি দ্য হাউস, আমরা রাজশাহীতে গিয়েছিলাম বাড়িটা দেখতে। ওয়ার যেথায় উই ড্যাশ ইন দ্য 1960s, মানে 1960-এর দশকে আমরা যেখানে থাকতাম, অতীতের একটা অভ্যাসকে রেফার করছে যেটা এখন আর আমার সাথে নাই, কি লিখবেন। দেন ডিসপাইট দ্য ল্যাক অফ এভিডেন্সের ঘাটতি থাকা সত্ত্বেও পলিটিশিয়ানস ড্যাশ ব্লেমিং দ্য মিডিয়া ফর ভায়োলেন্স, কি লিখবেন। আসেন উত্তর হবে এখানে ভাই ইউজ টু লিভ, মানে অতীতের অভ্যাস বোঝাচ্ছে, যেহেতু উই ওয়েন্ট টু রাজশাহী লাস্ট মান্থ টু সি দ্য হাউস, আমরা রাজশাহীতে গত মাসে গিয়েছিলাম ওই বাড়িটা দেখতে, যেথায় উই ইউজ টু লিভ, যেখানে আমরা থাকতাম ইন দ্য 1960s, 1960-এর দশকে। 1960-এর সাথে একটা ছোট্ট এস, মানে 60-এর দশক বোঝায়, 60 সাল না, কিন্তু 60-এর আশেপাশে টাইমকে রেফার করছে। হ্যাঁ, এখানে উত্তর কী হবে ভাই, ডিসপাইট দ্য ল্যাক অফ এভিডেন্সের ঘাটতি বা কমতি থাকা সত্ত্বেও পলিটিশিয়ানস ক্যানট রেসিস্ট, পলিটিশিয়ানরা রেসিস্ট করতে পারেন না ব্লেমিং করতে দ্য মিডিয়া ফর ভায়োলেন্স, মিডিয়ারে ভায়োলেন্সের জন্য। তাহলে বুঝতে পারছেন এখানে বাক্যের অর্থ কোনো মিলে না। পলিটিশিয়ানস মানে এভিডেন্সের ঘাটতি থাকা সত্ত্বেও পলিটিশিয়ানস ডু নট রেসিস্ট, না উইল নট, শুড নট নাকি মে নট, ক্যান নট, ভাই অর্থ বুঝেন। পলিটিশিয়ানরা নিজেদেরকে রেসিস্ট মানে থামায় রাখতে পারে না ব্লেম দিতে মিডিয়ারে ফর ভায়োলেন্সের জন্য। দেন 15-16, হি ড্যাশ ড্রেস ফর্মালি টু ওয়ার্ক বাট হি অলওয়েজ ড্যাশ, এটা আমি আপনাদেরকে টেন্সের ক্লাসে পড়ে এসেছিলাম, তুমি বরং তাকে এখানে পাঠাও, এটার ট্রান্সলেশন কি, ডিউতে আসা কোয়েশ্চেন। কঠিন কি মনে হবে? মনে হয় না। আসেন ভাই উত্তর হবে হি ডাজ নট হ্যাভ টু ড্রেস ফর্মালি টু ওয়ার্ক বাট হি অলওয়েজ ডাজ। আমি বলেছিলাম ভাই যখন দুটা ব্লাঙ্ক কোনো প্রশ্নে থাকে বেসিকলি আমরা ভাবি কঠিন, বাট আসলে সোজা। কারণ হলো ভাই দুটা ব্লাঙ্কের যে কোনো একটা ব্লাঙ্কের আনসার আপনার জন্য খুব সহজভাবে বের করে ফেলা। ফর এক্সাম্পল প্রথম ব্লাঙ্কটা আমি বের করতে পারছি না, বাট সেকেন্ড ব্লাঙ্কটা বাটের পর আমি দেখছি হি অলওয়েজ আছে। অলওয়েজ থাকলে বাক্যটাকে আমরা প্রেজেন্ট টেন্সে লিখি, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি, ফলে হি অলওয়েজ কি লিখবেন, হ্যাজ, উড নট, ডাজ নাকি উড, অবশ্যই ডাজ লিখছেন। দেন আপনি উত্তর বি নাম্বার পেয়ে গেছেন। অর্থ মিলাইলেও দেখবেন মিলে, হি ডাজ নট হ্যাভ টু,
মানে হ্যাভ টু হলো মূল এখানে মডেল অক্সিলারি, ড্রেস শব্দটা এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব, আর ডাজ নটটা নেগেটিভের জন্য এসছে। হি ডাজ নট হ্যাভ টু ড্রেস, তারে পরিধান করতে হয় না, ড্রেস মানে এখানে ওয়্যার করা, তাহলে হি ডাজ নট হ্যাভ টু ড্রেস ফর্মালি টু ওয়ার্ক, মানে কাজে যাওয়ার সময় তার ফর্মাল ড্রেস পরতে হয় না, বাট হি অলওয়েজ ডাজ মানে হি অলওয়েজ পরে যায়, হি অলওয়েজ ড্রেসেস ওটা। আর এখানে তুমি বরং তাকে পাঠাও, ট্রান্সলেশন কি, ইউ রাদার সেন্ড হিম হিয়ার, ইউ রাদার সেন্ড হিম হিয়ার। 17, 18, ডু ইউ থিঙ্ক শি ইজ ম্যারিড, এক্সেলেন্ট কোয়েশ্চেন, এটারই ভাই লজিক্যাল কনক্লুশন, এখানে আপনি একটু বুঝে চিন্তা করতে হবে। দেন ইউ মাস্ট ড্যাশ অব হেলেন কিলার, হেলেন কেলার যাই হোক নাম, আমরা তো আর মানে বাংলাদেশি ছাড়া উচ্চারণ এক্স্যাক্টলি বলতে পারি না, উনি যেভাবে উচ্চারণ করেন সেভাবেই পড়তে হবে আমাদের। আসেন ভাই, উত্তর হবে ডু ইউ থিঙ্ক শি ইজ ম্যারিড, তুমি কি মনে করো সে ম্যারিড, মানে সে বিবাহিত। এরপরে বাকি অংশ পড়ি, এটা আমাদের মানে অপ্রয়োজনীয় কথা বলতে পারেন, বা মানে এটা দিয়ে আমরা মানে এটা পরে উত্তর বের করতে পারবো না। হি ড্যাশ বি শি হ্যাজ নট গট আ রিং অন হার ফিঙ্গার, এই যে শি হ্যাজ নট, মানে এই কথাটা মূলত এই কথার একটা পরিপূরক আর কি, হ্যাঁ। তাহলে শি হ্যাজ নট গট আ রিং অন হার ফিঙ্গার, মানে তার হাতে কোনো আংটি নাই, মানে বেসিকলি আমরা মনে করি বিয়ে করলে একটা আংটি থাকে মোস্টলি আমাদের কালচারে একটা আংটি থাকে। এখন আংটি দিয়ে আমরা বুঝি কেউ বিবাহিত, হিন্দুদের ক্ষেত্রে আংটিও থাকতে পারে বা সিঁদুর থাকতে পারে, এরকম কিছু। তো মূল পয়েন্ট হলো আংটিটা যদি আমরা বিয়ের সাইন হিসাবে ব্যবহার করি, আংটি আছে মানে কি উনি বিবাহিত, আংটি নাই মানে উনি বিবাহিত না, তার মানে শি হ্যাজ নট গট আ রিং অন হার ফিঙ্গার, তার হাতে কোনো ফিঙ্গার নাই, তার মানে কি তিনি অবশ্যই বিবাহিত না। এই যে বলছে তুমি কি মনে করো সে বিবাহিত, সে অবশ্যই না, কারণ তার হাতে আংটি নেই, তাহলে হি মাস্ট নট। তাহলে ডু ইউ থিঙ্ক শি ইজ ম্যারিড, হি মাস্ট নট বি, সে অবশ্যই বিবাহিত না। কেমনি বুঝছো, ওই যে কারণ শি হ্যাজ নট গট আ রিং অন হার ফিঙ্গার, তার হাতে কোনো আংটি নাই। দেন ইউ মাস্ট হ্যাভ হার্ড অব হেলেন কেলার, তোমরা অবশ্যই হেলেন কেলার নাম শুনেছ। আমরা মাস্টের পর হিয়ার লিখতে পারি না, হিয়ার্স তো অবশ্যই লিখতে পারি না, মানে আমরা বি আর ডি লিখতে পারি না, কারণ মাস্টারটা মডেল অক্সিলারি ভার্বের সাথে আইএনজি অথবা এস লিখতে পারি না। ইউ মাস্ট হিয়ার মানে তুমি অবশ্যই শুনো, ইউ মাস্ট হিয়ার মানে তুমি অবশ্যই শুনো হেলেন কেলারের নাম, নাকি তোমরা অবশ্যই শুনেছ হেলেন কেলারের নাম। ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ হেলেন কেলার। দেন 19, 20 ইজি কোশ্চেন ভাই, ইউ হ্যাড বেটার আছে, হ্যাড বেটার মডেল অক্সিলারি, তারপর ভার্বের বেসফর্ম হবে, খুব খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে পরীক্ষায় হেড অপশনে মানে কোশ্চেন লেখা থাকে, বেটারটা অপশনের ভিতরে দিয়ে দেয়, হেড দেখলে পাস্ট পারফেক্ট ভাবা যাবে না, বরং হেড বেটার মডেল অক্সিলারি যেহেতু তারপর ভার্বের বেসফর্ম হবে, তাহলে ইউ হ্যাড বেটার কি লিখবেন। দেন জেনি ড্যাশ লিভ দ্য হসপিটাল অনলি 6 hours আফটার দ্য বেবি ওয়াজ বর্ন, কি চিন্তা করবেন, আসেন উত্তর হবে আমাদের কি ভাই, উই হ্যাড বেটার চেক, কোথায় আছে চেক, উই হ্যাড বেটার চেক দ্য শিডিউল অফ দ্য এক্সামিনেশন, না আমাদেরকে হ্যাড বেটার যেহেতু মডেল অক্সিলারি ভার্বের বেসফর্ম হবে চেক। জেনি ড্যাশ লিভ দ্য হসপিটাল অনলি, আমরা কি লিখতে পারি, জেনি ওয়াজ এইবল, জেনি সক্ষম হয়েছিল লিভ দ্য হসপিটাল, ওয়াজ এইবল টু লিভ দ্য হসপিটাল অনলি 6 hours আফটার, নাকি জেনি মাইট লিভ দ্য হসপিটাল অনলি 6 hours আফটার দ্য বেবি ওয়াজ বর্ন। আসলে এই কোশ্চেনটার আনসার বি, এ বি দুটাই হতে পারে, হ্যাঁ। দেখবেন কোনো কোনো বইতে উত্তর এ দেওয়া, কোনো একটা বই দেওয়া, বি নাম্বারটাকে আপনি প্রেফার করতে পারেন। আই ফিল লাইক বি নাম্বারটা এ নাম্বারটার চেয়েও ভালো অপশন, কারণটা শুনেন, বাক্যটা পড়েন, জেনি মাইট লিভ, মাইট মানে তো জানেন সম্ভাবনা বোঝায়, হ্যাঁ। তাহলে জেনি মাইট লিভ, জেনি সম্ভবত ত্যাগ করেছিল, হ্যাঁ, যেহেতু পাস্ট টেন্স আছে বুঝতে পারছেন, ত্যাগ করেছিল দ্য হসপিটাল অনলি 6 hours আফটার দ্য বেবি ওয়াজ বর্ন, বাচ্চাটা জন্মগ্রহণ করার 6 ঘন্টা পরে সম্ভবত সে ত্যাগ করছিল, কেমন। আর জেনি ওয়াজ এইবল টু লিভ, এটাও হতে পারে, বাট আমার কাছে ভাই বেশি ফিল লাইক বি নাম্বারটা, মানে বাচ্চারা জন্মগ্রহণ করার 6 ঘন্টা পরে জেনি সম্ভবত হসপিটাল ত্যাগ করেছিল, এটা বোঝাচ্ছে। ক্লিয়ার ভাই, এই জন্য আমি এখানে আনসারটা দেই নাই, একটু পয়েন্ট আছে, তো আপনি বি নাম্বারটা আনসার চুজ করতে পারেন। এবং আমাদের আগের পরীক্ষাগুলোতে আমরা এমনটা দেখতাম যে একটা প্রশ্নের দুটো অপশনই কারেক্ট হতে পারে, এটা খুব ইকুইভোকাল জিনিস, এটা থাকা ঠিক না, এবং এখনও টুকটাক মাঝে মাঝে পাওয়া যায়, এটা খুব ঠিক না আমাদের জন্য, মানে কর্তৃপক্ষ ঠিক না, আমরা জানি কর্তৃপক্ষ মাঝে মাঝে হেলামি ঢিলামি দেয়। বিশেষ পরীক্ষায় ভাই প্রশ্ন ভুল এসছে, ফলে এটা নিয়ে হতাশ না হয়ে আপনি বেসিকটা ক্লিয়ার করেন, প্রশ্ন সমাধান করতে থাকেন, যেগুলোতে এরকম ভেজাল আছে এগুলো নিয়ে মাথা বেশি ঘামায়েন না, হ্যাঁ। আসেন, আই থিঙ্ক অল ড্রাইভার ড্যাশ সিট বেল্টস, কি লিখবেন, এটা তো অবশ্যই পারবেন, ইজি কোয়েশ্চেন। 21 ভাই, আই থিঙ্ক আমি মনে করি অল ড্রাইভার্স হ্যাড বেটার ওয়ার, হ্যাড বেটার মানে তো বুঝেন মডেল অক্সিলারি, এটা তারপর ভার্বের বেস ফর্ম। আই থিঙ্ক অল ড্রাইভার্স হ্যাড বেটার ওয়ার সিট বেল্ট তো বুঝে নেই, সিট বেল্ট যেটা আমরা ইউজ করি বেশি ড্রাইভাররা যেটা ইউজ করে।
দেন এখানে প্রেফার ভার্বের পরে আমরা টু লিখতে হয় এবং টু অর্থ চেয়ে এবং আগে পরে একই প্যাটার্ন থাকে, নাউন থাকলে নাউন, জিরান্ড থাকলে জিরান্ড থাকে। তাহলে সে রহিম প্রেফার্ড রিডিং টু রাইটিং, রহিম পড়াটাকে লেখার চেয়ে বেশি পছন্দ করেছিল, পাস্ট টেন্সে আছে। কামিং ব্যাক, সেভারাল অফ দ্য ট্রাকস আর আউট অফ অর্ডার, মানে অনেক ট্রাকস আউট অফ অর্ডার মানে অকেজ হয়ে গেছে, অ্যান্ড ড্যাশ কি লিখবেন। দেন আওয়ার অ্যানসেস্টরস, ইজি কোয়েশ্চেন এটা, আসেন ভাই উত্তর দেখেন। সেভারাল অফ দ্য ট্রাকস আর আউট অফ অর্ডার অ্যান্ড, তাহলে সেভারাল অফ দ্য ট্রাকস আর আউট অফ অর্ডার মানে অনেক ট্রাকে কি হয়ে গেছে, আউট অফ অর্ডার হয়ে গেছে। অ্যান্ড তারপরে দেখেন ভার্ব লাগতেছে একটা, ভার্ব নিড ভার্বটা আছে। এখন নিড ভার্বটা কিন্তু আমরা পাস্ট প্লুরাল ভার্ব আকারে ইউজ করবো, কারণ সেভারাল অফ দ্য ট্রাকস হলো আমাদের সাবজেক্ট, সেভারাল অফ দ্য ট্রাকস আর আউট অফ অর্ডার, সেভারাল অফ দ্য অ্যান্ড সেভারাল অফ দ্য ট্রাকস নিড, মানে সাবজেক্ট সেভারাল অফ ট্রাকস কিন্তু আবারও আছে, খেয়াল করেন সেভারাল অফ ট্রাকস কিন্তু আবারও আছে, এই জন্য আমরা নিড লিখলাম। তাহলে নিডস লিখবো না, নিড টু বি রিপেয়ার্ড। আমরা জানি মানে কোনো কিছুর, আমি পড়িয়েছিলাম আপনাদেরকে, নিড ভার্বটা প্রিন্সিপাল ভার্ব আকারে বসতে পারে, মোডাল অক্সিলারি আকারে বসতে পারে। যখন প্রিন্সিপাল আকারে বসে দেখবো সাবজেক্টটা ব্যক্তি কিনা, সাবজেক্ট ব্যক্তি হলে তারপর ইনফিনিটিভ হবে। তবে নিড ভার্বটা যদি নিড ভার্বের সাবজেক্ট যদি বস্তু হয়, তখন আমরা নিড ভার্বের পরে আরেকটা ভার্ব যখন আসবে ওই ভার্বটার আইদার জিরান্ড বানাবো, অথবা নিড ভার্বটার পরে যে ভার্বটা হবে সেটার আগে টু বি দিয়ে ওই ভার্বটার 3 নম্বর ফর্ম বানাবো, মানে থার্ড ফর্ম বানাবো, টু বি রিপেয়ার্ড, টু বি ফিক্সড, এরকম লিখবো। এই তো সেভারাল অফ দ্য ট্রাকস আর আউট অফ অর্ডার, ওদিকে অনেক ট্রাকেই অকেজ হয়ে গেছে, অ্যান্ড দে নিড মানে সেভারাল অফ দ্য ট্রাকস নিড, তাদেরকে প্রয়োজন, টু বি রিপেয়ার্ড মানে তাদেরকে রিপেয়ার করার প্রয়োজন, এটা বোঝাচ্ছে। দেন আওয়ার অ্যানসেস্টরস, আমাদের পূর্ববর্তীরা ইউজ টু এক্সচেঞ্জ গিফটস অন ঈদ ডে, ঈদ ডেতে কী করতো, গিফটস এক্সচেঞ্জ করতো, মানে আমি আপনারা কিছু দিচ্ছি, আপনি আমাকে কিছু দিচ্ছেন, এমনটা ঘটতো, এখনও নিশ্চয়ই ঘটে। 25-26, দিস ইজ দ্য লেটার উইচ ড্যাশ ব্রিং ইয়েস্টারডে, খুব ইজি কোয়েশ্চেন, পারবেন। স্টেলা ট্রাই টু বি সিরিয়াস বাট শি কুডন্ট ড্যাশ, এটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম সম্ভবত রাইট ফ্রম ভার্বের সময়। ভাই এখানে আসেন, দিস ইজ দ্য লেটার, এটা হলো ওই লেটারটা উইচ আই ওয়াজ সাপোজ টু ব্রিং ইয়েস্টারডে, যেটা আমি গতকাল আনার কথা ছিল। সাপোজ টু একটা মোডাল অক্সিলারি, আমরা জানি না, বি সাপোজ টু একটা মোডাল অক্সিলারি, কোনো একটা কাজ করার কথা ছিল এমনটাকে রেফার করে, তারপর ভার্বে বেস ফর্ম হয়। তাহলে দেখেন এই যে বি সাপোজ টু আর ব্রিংটা হলো মোডাল প্রিন্সিপাল ভার্ব, এখানে বি সাপোজ টু মোডাল অক্সিলারি। তাহলে দিস ইজ দ্য লেটার, এটা হলো সেই লেটারটা উইচ আই ওয়াজ সাপোজ টু ব্রিং ইয়েস্টারডে, যেটা আমি গতকাল আনার কথা ছিল। দেন স্টেলা ট্রাইড টু বি সিরিয়াস বাট শি কুডন্ট হেল্প, আমরা জানি ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পর ভার্বের সাথে কী হয়, আইএনজি হয়। স্টেলা কঠিনভাবে চেষ্টা করেছিল সিরিয়াস হতে, কিন্তু শি কুডন্ট হেল্প লাফিং, সে হাসা থামাইতে পারে নাই, সে নিজেরে রেসিস্ট করতে পারে নাই। 27 মূলত একটা পিন পয়েন্ট এরর মোডের কোয়েশ্চেন, জগন্নাথ ইউনিভার্সিটি আসা কোয়েশ্চেন। অ্যান্ড দেন চিন্তা করেন আন্ডারলাইন করার কোন অপশনটা ভুল, এবং আমি অপশনও দিয়ে রাখছি। আই হ্যাভ লস্ট ওয়ান অফ মাই গ্লোভস, ইম্পর্টেন্ট পয়েন্ট, ওই যে ওটা লজিক্যাল কনক্লুশনের পয়েন্টটা ভাই। আসেন এখানে উত্তর নিশ্চয়ই সাম টিচার্স আর্গিউ দ্যাট, সাম টিচার্স ঠিক আছে, দ্যাট স্টুডেন্টস হু ইউজ টুর পরে ভার্বের কিন্তু আইএনজি হয় না। এখন আমাদের ইউজিং এর নিচে আন্ডারলাইন নাই, তার মানে ইউজিংটা নিশ্চয়ই ঠিক আছে। তাহলে আমরা কি করতে হবে, এখানে হু আর ইউজ টু লিখতে হবে, এখানে আর ইউজ টু, মানে মূল পয়েন্ট হলো হু ইউজ টু, এই পয়েন্টটা ভুল, এই যে হু ইউজ টু এই পয়েন্টটাই ভুল। হু আর ইউজ টু ইউজিং, মানে ইউজিংটা ঠিক আছে এক্স্যাক্টলি, ইউজিং নিচে যদি আন্ডারলাইন নাই, তার মানে আমরা এখানে হু আর লিখতে হবে একটা, ফলে এটা ভুল ভাই, হু আর মানে হু ইউজ টু এই পয়েন্টটা ভুল। আই হ্যাভ লস্ট ওয়ান অফ মাই গ্লোভস অথবা গ্লাভস যাই বলো, মানে আমি আমার অনেকগুলো গ্লাভসের একটা গ্লাভস হারাই ফেলছি। আই ড্যাশ ইট সামওয়্যার, ওই যে লজিক্যাল কনক্লুশন, এই পার্টটা আমি পড়ছি, এবার অন্য পার্টটা আমি গেস করবো। যেহেতু আমি আমার একটা গ্লাভস হারাই ফেলছি, অনেকগুলো গ্লাভসের একটা গ্লাভস হারাই ফেলছি, তার মানে এটা অবশ্যই কোথাও আমি ড্রপ করে ফেলছি, আমি ড্রপ করছি অ্যাক্টিভ মোডে, তাহলে আই মাস্ট হ্যাভ ড্রপড, আমি এটা অবশ্যই ড্রপ করে ফেলেছি, যেহেতু হারাই ফেলছি তার মানে আমি ড্রপ করেও ফেলছি, তাহলে আই মাস্ট হ্যাভ ড্রপড, এটা আমি অবশ্যই কোথাও না কোথাও ড্রপ করে ফেলেছি, ইটস সামওয়্যার, এই যে লেখাই আছে। দেন 29, দেয়ার ইজ প্লেন্টি অফ টাইম ইউ ড্যাশ হারি, কি লিখবেন, অর্থ বুঝে পড়তে হবে ভাই, অনেক সময় আছে, অনেক সময় যেহেতু আছে তাহলে তোমার কি করা দরকার বা কি করা দরকার না। এরপর একটা কারেকশন মোডের প্রশ্ন বলছে পাংচুয়েশন কোথায় ঠিকঠাক আছে। আসেন জাহাঙ্গীরনগরের পাংচুয়েশন দিয়ে প্রশ্ন আসে আমরা জানি। দেখেন ভাই, দেয়ার ইজ প্লেন্টি অফ টাইম, অনেক সময় আছে, ইউ ডু নট হ্যাভ টু হারি, মানে তোমার তাড়াহুড়া করা দরকার নাই, যেহেতু সময় আছে তার মানে তাড়াহুড়া করা দরকার নাই, ইউ ডু নট হ্যাভ টু হারি, তোমার তাড়াহুড়া করতেই হবে না। আর এখানে কোনটা কারেক্ট বলছে পাংচুয়েশনের মুডের, আই ক্যান্ট সি টিমস কার, আমি টিমের গাড়ি দেখি না, দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। দেখেন এ আর ডি নাম্বারটা আপনার কাছে লজিক্যাল কনক্লুশন মোডের কারেক্ট আনসার। আই ক্যান নট, এটার ভুল বুঝেন, ক্যান নট এভাবে কি লিখি আমরা,
আই ক্যান নট এভাবে লিখি না, বি আর সি লিখি না, এ আর ডি। আই ক্যান নট সি টিমস কার, আমি টিমের কার্ড দেখি না। দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। এখন এখানে আমরা এই যেটা দিতে হবে আর কি, যেটা আমরা সেমিকোলন বলি, আমি যদি ভুল না বলে থাকি এটা বলি, সেমিকোলন বলি। এখন এটা কেন দেই ভাই? এটা মূলত একটা আগের বাক্যের একটা কমপ্লিশন করে, আগের বাক্যের কি করে, কমপ্লিশন করে বা রিজন বর্ণনা করে, যে আমি যেহেতু গাড়িটা দেখতে পারি না, তার মানে কারণ বা একটা ব্যাখ্যা দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, তাহলে এটার ব্যাখ্যা কি হতে পারে? দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, কোনো একটা অ্যাক্সিডেন্ট অবশ্যই ঘটছে, এই জন্য আমি এটা দেখতে পাচ্ছি না। কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, এই জন্য আমি এটা দেখতে, মানে টিমের গাড়ি এখন দেখতে পাচ্ছি না। ওকে ভাই, সেমিকোলনটা ইউজ করছি আমরা রিজন বর্ণনা করতে। দেন অ্যাগেইন জাহাঙ্গীর ইউনিটের কোশ্চেন, টেকনোলজি মাস্ট ইউজ টু ফিড দ্য ফোর্স অফ চেঞ্জ, ফোর্সেস অফ চেঞ্জ, ভাই অর্থ বুঝে পড়তে হবে। অ্যান্ড দেন দ্য স্কিয়ার্স উড রাদার ড্যাশ থ্রো দ্য মাউন্টেন্স দেন গো বাই বাস, চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটের কোশ্চেন। আসেন ভাই, উত্তর হবে আমাদের মাস্ট ইউজ টু ফিড, মানে কি টেকনোলজিটা নিজে ইউজ করবে না, টেকনোলজিরে ইউজ করা হবে। তাহলে টেকনোলজিরে ফোর্সেস অফ চেঞ্জ কি লিখবেন আপনি? মাস্ট হ্যাভ বিন ইউজিং, মানে কি মাস্ট হ্যাভ, মাস্ট ইউজিং, হ্যাভিং, মাস্ট বি ইউজিং, নাকি মাস্ট বি ইউজড, তার ব্যবহার করতেই হবে। মাস্ট বি ইউজিং ফিড, ইউজিং টু ফিড, নাকি মাস্ট বি ইউজড, ব্যবহার করতে হবে, পেসিভ মুডটা লিখতে হবে কিন্তু ভাই। তাহলে টেকনোলজি মাস্ট বি ইউজড, টেকনোলজিকে অবশ্যই ব্যবহার করতে হবে। টু ফিড, এখানে আপনি ওই যে ইউজড মানে ব্যবহৃত হওয়া, আপনি এখানে ইউজ টু অভ্যস্ততা বুঝছেন না আবার ভাই, সাবধান, কিন্তু আমি ইউজ টুর ব্যাপারটা পড়াই আসছি। তাহলে টেকনোলজি মাস্ট বি ইউজড পড়তে হবে, টেকনোলজি মাস্ট বি ইউজড, টেকনোলজি অবশ্যই ব্যবহার করতে হবে টু ফিড দ্য ফোর্সেস অফ চেঞ্জ, মানে পরিবর্তনের এই গতিটারে থামানোর জন্য বা মিক্স করার জন্য, সন্তুষ্ট করার জন্য আপনার টেকনোলজি অবশ্যই ইউজ করতে হবে। দেন দ্য স্কিয়ার্স উড রাদার, অবশ্যই ভারী বিশ্রাম লাগবে ভাই, ট্রাভেল আছে এক জায়গায় আর কোনো প্যারা নাই। দেন 33-4, কোনটা কারেকশন কোনটা? আর এখানে বলছে আই উড রাদার দেন, আই উড রাদার দ্যাট মাই হাফ সিস্টার ড্যাশ। দেখেন উড রাদার আছে, তারপর দ্যাট ক্লজ আছে, অতীতের চিহ্ন না থাকলে আমরা পাস্ট টেন্স লিখে দিব, বলেছিলাম না? উড রাদারের পয়েন্ট, উড রাদারের দুটা পয়েন্ট বলছিলাম, দ্যাট ক্লজ দিয়ে একটা, দ্যাট ক্লজ ছাড়া একটা। দ্যাট ক্লজ ছাড়া যেটা, উড রাদারের পর শুধু ভার্বে বেসরম লিখি, অতীতের চিহ্ন থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স লিখি। উড রাদার দ্যাট দিয়ে যেটা, অতীতের চিহ্ন না থাকলে পাস্ট ইনডিফিনিট, অতীতের চিহ্ন থাকলে পাস্ট পারফেক্ট। উত্তর আসেন ভাই। আই হ্যাড বেটার, মডেল অক্সিলারি, তারপর নেগেটিভ পয়েন্টে আমরা ভার্বে বেসরম লিখছি। আই হ্যাড বেটার নট বি লেট, আমার মানে দেরি করা উচিত না, এটাকে রেফার করছে। আর কোনটা কিন্তু মিলবে না। দেখেন আই হ্যাড বেটার নট টু বি লিখে দেন, আই হ্যাড বেটার বিইং কেন, আই হ্যাড নট বেটার লিখি না আমরা, আই হ্যাড বেটার, হ্যাড বেটার আমরা একসাথে লিখি, নেগেটিভ করতে গেলে হ্যাড বেটারের পরে আমরা নটটা লিখি, জানেন। দেন আই উড রাদার, তারপর দ্যাট আছে, ওদের চিহ্ন নাই, পাস্ট টেন্স লিখবো। আই হ্যাড বেটার, আই উড রাদার দ্যাট মাই হাফ সিস্টার স্পোক ইংলিশ ফ্লুয়েন্টলি। 35 আই এম ইউজ আছে ভাই, আই এম ইউজ টু স্টাডিং ইন ক্রাউডেড প্লেসেস, মানে আমি অভ্যস্ত আছি ক্রাউডেড প্লেসে পড়াশোনা করতে। দেন ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি তুমি মাইন্ড না করো, আই উড রাদার নট, ওই আই উড রাদার দেখছেন মডেল অক্সিলারির তার নেগেটিভ করতে গেলে নটটা পরে লিখতে হয়, আই উড রাদার নট, অবশ্যই ভার্বের বেসম লিখবেন, গো আছে। 37-8 করেন, মাই কাজিনস ডিড নট হেল্প, আমার কাজিন হেল্প করে নাই, ওয়েন আই ওয়াজ ইন ডিপ ট্রাবল, আমি ছিলাম খুব সমস্যায়, আমি যখন খুব সমস্যায় ছিলাম আমার কাজিন আমার কোনো হেল্প করে নাই। বাট কিন্তু দে ড্যাশ কি লিখবেন? আমার কাজিন আমার কোনো হেল্প করে নাই, কিন্তু তাদের আমারে হেল্প করা উচিত ছিল, এটা বুঝাবেন না? চিন্তা করেন, উই ড্যাশ স্পেন্ড সামার অ্যাট দ্য সি সাইড ওয়েন আই ওয়াজ চাইল্ড, কি লিখবেন? যখন আমি বাচ্চা ছিলাম তখন আমরা সাধারণত কাটাইতাম আমাদের সি সাইডে সময়, এমনটা বোঝাচ্ছে। 38 নম্বরটা খুব ইজি, 39 নম্বর 37টা একটু বুঝে পড়ার বিষয়। মাই কাজিন ডিড নট হেল্প ওয়েন আই ওয়াজ ইন ডিপ ট্রাবল, যখন আমি খুব সমস্যা ছিলাম আমার কাজিন আমার হেল্প করে নাই, কিন্তু সে করা উচিত ছিল, মানে তারা করা উচিত ছিল, তার মানে তারা করে নাই। তাহলে কি উচিত ছিল, ইংলিশ কি লিখবো? দে শুড হ্যাভ হেল্পড মি, তারা আমারে করা উচিত ছিল দেন তখন, দে শুড হ্যাভ হেল্প মি দেন, তারা আমার তখন হেল্প করা উচিত ছিল কিন্তু তারা করে নাই, এটা বোঝাচ্ছে। দেন উই ইউজ টু স্পেন্ড সামার অ্যাট দ্য সি সাইড ওয়েন আই ওয়াজ আ চাইল্ড। 39-40 এ লর্ড ড্যাশ টু দ্য হাউস বিফোর উই ক্যান মুভ ইন, আই এক্সপ্লেইনড হিম এভরিথিং, লেস্ট আছে, তারপর কি লিখবেন? উত্তর ইজি, এ লট অনেক কিছু, নিডস ডুইং। দেখেন ওই যে বলছিলাম না ভাই, মানে নিড ভাবে সাবজেক্ট যদি ব্যক্তি না হয় বস্তু হয়, এই লট মানে কিন্তু এটা প্লুরাল ভাববেন না, এই লট মানে অনেক কিছু রেফার করছে। এই লট অফ পিপল হইলে আপনি প্লুরাল কাউন্ট করতেন, এই লট অফ থিংস হলে প্লুরাল কাউন্ট করতেন। এই লট অনেক কিছু, নিডস দরকার, ডুইং অথবা নিডস টু বি ডান টু দ্য হাউস এই বাড়িটার জন্য, বিফোর উই ক্যান মুভ ইন
আমরা মুভ ইন করার জন্য। আই এক্সপ্লেন হিম এভরিথিং লেস্ট হি শুড, আমরা জানি লেস্ট সাবজেক্ট তারপর শুড লাগে, তারপর ভার্বের বেস ফ্রম মিসআন্ডারস্ট্যান্ড। তারপর আসেন 41, ঠিক আছে না? হ্যাঁ 41, 42 ইউ ড্যাশ হার্ডার দেন ইউ উডন্ট হ্যাভ ফেইল্ড দ্য টেস্ট। ভালো কোয়েশ্চেন ভাই, অর্থ বুঝে আপনার করতে হবে। ইউ হ্যাড বেটার ভার্বের বেস ফ্রম এটা লাগবে না, আপনি জানেন সহজেই। ইউ হ্যাড বেটার হারি লিখবেন, অর ইউ উইল মিস দ্য ট্রেন। আর এখানে চিন্তা করেন ইউ ড্যাশ হার্ডার দেন ইউ উড নট হ্যাভ, মানে তুমি ফেল করতা না পরীক্ষায়, মানে তুমি ফেল করতা না পরীক্ষা যদি তুমি কঠোর পরিশ্রম করতা, এমন একটা বিষয় রেফার করছে। তাহলে কি লিখবেন? ইউ শুড হ্যাভ স্টাডিড হার্ডার, তোমার কঠোর পরিশ্রম করা উচিত ছিল, তার মানে কঠোর পরিশ্রম করো নাই, তাই না? ইউ শুড হ্যাভ স্টাডিড হার্ডার, মানে তোমার কঠোর পরিশ্রম করা উচিত ছিল, দেন ইউ উড নট হ্যাভ ফেল দ্যাট, তুমি পরীক্ষা ফেল করতে না, তার মানে তুমি কঠোর পরিশ্রম করো না আর পরীক্ষা ফেলও করছো, কঠোর পরিশ্রম করো না পরীক্ষাও ফেল করছো, কিন্তু আমরা আগেই পেরেছি। 43, 4 হি ড্যান্স দেয়ার, দেখেন ভাই বাক্যের অন্য পার্টটা পড়বো, বিকজ হি স্পেন্ড দ্য ইভিনিং হিয়ার উইথ মি, সে আমার সাথে কাটাইছে বিকেলটা, এটা আমরা বেসিক ক্লাসও পড়েছিলাম। হি ড্যাশ অ্যাট হোম বিকজ দ্য লাইটস ওয়ার অন, এগেন বেসিক ক্লাসে আমরা পড়েছিলাম। আসেন ভাই, তাহলে যেহেতু সে ইভিনিংটা আমার সাথে কাটাইছে, সে একই টাইমে সেখানে থাকতে পারে না, পারতো না, তাহলে আমরা কুড নট হ্যাভ বিন লিখব। পাস্ট টেন্সের কথা, এই জন্য আমরা কুড নট হ্যাভ বিন পারফেক্টিভ মুডটা লিখব। এখানে সেম কথা, হি ড্যাশ অ্যাট হোম বিকজ দ্য লাইটস ওয়ার অন, লাইট যেহেতু অন ছিল, অতীতের কথা বলছে, পাস্ট টেন্স, লাইট যেহেতু অন ছিল অবশ্যই সে রুমে ছিল, তাহলে মাস্ট হ্যাভ বিন, হি মাস্ট হ্যাভ বিন অ্যাট হোম, সে অবশ্যই রুমে ছিল, বিকজ দ্য লাইটস ওয়ার অন, লাইটগুলো অন ছিল। 45, 6 ইউ ড্যাশ হার, ইউ ড্যাশ হার, ইট ওয়াজ আ সিক্রেট, অ্যাগেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাই, সিউলতে আসছে, ইট ওয়াজ আ সিক্রেট, এটা ছিল সিক্রেট, কি লিখবেন আপনি? চিন্তা করেন ভাই, যেহেতু এটা ছিল সিক্রেট, তোমার এটা বলা উচিত ছিল না, তুমি বলে ফেলছো, এমনটা বোঝায়। শি ড্যাশ ইউর লেটার মেবি দ্যাটস ওয়াই শি হ্যাজন্ট রিপ্লাইড, মানে এই কারণে সে তোমার রিপ্লাই দেয় না, সম্ভবত সে তোমার চিঠিটা পায় নাই, এমন অর্থ আসবে। দেখেন তাহলে উত্তর কি লিখবেন? অ্যাজ ইট ওয়াজ সিক্রেট ইউ শুডন্ট হ্যাভ টোল্ড হার, ইউ শুডন্ট হ্যাভ টোল্ড হার, তুমি তারা বলা উচিত ছিল না, যেহেতু এটা ছিল সিক্রেট, তার মানে কি তুমি বলে ফেলছো। ইউ শুডন্ট হ্যাভ টোল্ড হার, তুমি তারে বলা উচিত ছিল না, এটা ছিল সিক্রেট, তার মানে কি এটা যেহেতু সিক্রেট ছিল তোমার বলা উচিত ছিল না, তুমি বলে ফেলছো কেন, এটা বোঝাচ্ছে। দেন শি মাইট নট হ্যাভ গট ইউর লেটার, মানে সে সম্ভবত পায় নাই, সে সম্ভবত রিসিভ করে নাই আপনার লেটারটা, এই কারণে সে আপনার রিপ্লাই দেয় নাই, তার মানে আপনি অন্য পার্টটা পড়েন, যেহেতু মানে দ্যাটস ওয়াই, এই কারণে শি হ্যাজন্ট রিপ্লাইড, সে রিপ্লাই দেয় নাই, যেহেতু সে রিপ্লাই দেয় নাই, যেহেতু ধরি আমরা, যেহেতু সে রিপ্লাই দেয় নাই, সম্ভবত সে আপনার চেহারাই পায় নাই, তাহলে শি মাইট নট হ্যাভ গট ইউর লেটার মেবি দ্যাটস ওয়াই শি হ্যাজন্ট রিপ্লাইড। দেন 47, 8 ইউ ড্যাশ টু মি কমা নাও আই উইল নেভার বিলিভ ইউ অ্যাগেন, অ্যাগেইন আপনার লজিক কনক্লুশন ভাই বা ক্র্যাক পার্ট পরে অন্য পার্টের আনসার করতে হবে। আর এটা তো ইজি কোশ্চেন, হেড ব্যাটার আপনারা জানেন, হেড ব্যাটার ভার্বের বেস ফর্ম, এটা নিয়ে কথা বলি। নাও আই উইল নেভার বিলিভ ইউ অ্যাগেন, এখন আমি আপনার বিশ্বাস করবো না, তার মানে কি আপনি কিছু একটা অবশ্যই করে ফেলছেন, বা আপনার কিছু একটা করে ফেলা উচিত হয় নাই, দেখেন অবশ্যই নাই এখানে, তাহলে ইউ মাস্ট নট হ্যাভ লাইড, মানে আপনার বলা উচিত ছিল না মিথ্যা আমার কথা, আমি এখন বিশ্বাস করবো না, এমনটা না। আপনার ইউ শুডন্ট হ্যাভ লাইড টু মি, তুমি আমার সাথে মিথ্যা কথা বলা উচিত হয় নাই, তার মানে আপনি মিথ্যা কথা বলে ফেলছেন, এই কারণে আই উইল নেভার বিলিভ ইউ অ্যাগেন, আমি আপনার আর বিশ্বাস করবো না। আবার বলছি ভাই, ইউ শুডন্ট হ্যাভ লাইড টু মি, মানে তোমার আমার সাথে মিথ্যা কথা বলা উচিত হয় নাই, তার মানে আপনি মিথ্যা কথা বলে ফেলছেন, এবং এই কারণে আমি এখন আপনার আর বিশ্বাস করব না, এটা নিশ্চয়ই পারেন। হ্যাড বেটার গো হোম। 49, 50 আই ড্যাশ 3 কিলোমিটার্স টু মাই অফিস, এটা ইজি কোয়েশ্চেন, এটাও ইজি। দ্য ড্রেস অ্যান্ড দ্য অ্যাপিয়ারেন্স সেই দ্যাট হি ড্যাশ অল হিজ ওয়েলথ ইয়ার্স ব্যাক, বা ক্র্যাক পার্ট পরে অন্য পার্টটা আপনি পারবেন আনসার। এটা পাচ্ছি আমরা আই এম ইউজ টু ওয়াকিং 3 কিলোমিটার্স টু মাই অফিস, মানে আমি 3 কিলোমিটার আমার অফিসে হাইটে যাইতে অভ্যস্ত। আর এখানে কি বলবেন? দ্য ড্রেস অ্যান্ড দ্য অ্যাপিয়ারেন্স সেই, মানে ড্রেস এবং অ্যাপিয়ারেন্স বলে যে হি ড্যাশ অল হিজ ওয়েলথ ইয়ার্স ব্যাক, সে তার লসটা আছে সব জায়গায়, অবশ্যই সে তার সম্পত্তি সব হারায় ফেলছে, তার অ্যাপিয়ারেন্স এখন দেখে আমরা বলছি, মানে কারো অ্যাপিয়ারেন্স দেখে আমরা কি বুঝ করতে, আপনার একটা ভালো শার্ট আছে, আমি দেখে বলতে পারি আপনার রুচি ভালো, এই রুচিটা কিন্তু এখনকার ভালো না, আগের ভালো, এমনটা রেফার করছি। আপনি শার্টটা কিনছেন, নিশ্চয়ই কেনার কাজটা অবশ্যই শেষ হয়ে গেছে, এই জন্য এখন ব্যবহার করছেন। তো দ্য ড্রেস অ্যান্ড দ্য অ্যাপিয়ারেন্স সেই, আপনার ড্রেস এবং অ্যাপিয়ারেন্স বলে যে আপনি অবশ্যই আপনার ড্রেস অ্যাপিয়ারেন্স খারাপ দেখা যাচ্ছে, এই জন্য বলছি
অবশ্যই সব হারায় ফেলছেন। তাহলে দ্য ড্রেস অ্যান্ড দ্য অ্যাপিয়ারেন্স সেই দ্যাট হি মাস্ট হ্যাভ লস্ট, সে অবশ্যই হারায় ফেলছে অল হিজ ওয়েলথ ইয়ার্স ব্যাক, মানে অনেক আগেই সে তার সব সম্পত্তি হারায় ফেলছে। মোটামুটি এই ছিল আপনাদের জন্য আজকের ক্লাস। আশা করি আপনারা উপকার পেয়েছেন এবং কি বলতে পারি আমি, মোডাল ভার্বের যে পয়েন্ট অফ ভিউগুলো আপনাদের জানা দরকার সেটা ক্লিয়ার হয়েছেন বেসিক ক্লাস এবং আজকের প্র্যাকটিস ক্লাসের মধ্য দিয়ে। সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।